প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 2025 সালে আবারও সকলকে স্বাগত জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোডটি আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডটি আমরা কয়েকটি অদ্ভুত রকমের ঘটনা নিয়ে সাজিয়েছি। তার মধ্যে প্রথম ঘটনাটি হচ্ছে মাছ ধরা রিলেটেড একটি ঘটনা। আপনারা অনেকেই মাছ ধরার ঘটনাগুলি বেশি শুনতে চেয়েছেন, আর আমরাও আমাদের ইমেল থেকে বাছাই করে কয়েকটি ভৌতিক ঘটনা সিলেক্ট করে আজকের ঘটনাটি আমরা সাজিয়েছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই মাছ ধরা রিলেটেড ঘটনাটি আপনাদের অন্য রকমের ভয় যোগাতে সাহায্য করবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনায় চলে যাই। ঘটনায় প্রবেশ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করেন বা আপনাদের পরিচিত কেউ ভৌতিক ঘটনা পছন্দ করে, তাদের কাছে আমাদের এই চ্যানেলটি শেয়ার করবেন। এমনও হতে পারে আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া বা তার পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি আমাদের কাছে তারা শেয়ার করতে পারে। আর আমরা চেষ্টা করব বাছাই করা বেশ ভয়ানক ঘটনাগুলি আপনাদের কাছে শেয়ার করতে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন পিয়াল আহমেদ। উনি ঢাকাতেই অবস্থান করছেন আর উনি ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন। আর এই ঘটনাটি মূলত এই পিয়াল আহমেদের দাদার সঙ্গে ঘটে যাওয়া অতি প্রাকৃতিক একটি ভৌতিক ঘটনা। এই পিয়াল আহমেদ ভাইয়ের দাদার নাম ছিলেন আলিফ উদ্দিন। আর ওই সময়ে আলিফ উদ্দিন এবং তার বড় ভাইয়ের সঙ্গেই মূলত এই মাছ ধরার ভৌতিক ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি অনেক আগের ঘটা একটি ঘটনা। 1892 সালের বর্ষা আসার মুহূর্তের একটি ঘটনা। এই ঘটনাটি নওগাঁ জেলার রানীনগর গ্রামের পার্শ্ববর্তী একটি জায়গায় ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। তখনকার ওই সময়ে কিন্তু একটু কম পড়ালেখা জানা ব্যক্তিদেরও খুব ভালো চাকরি হয়ে যেত। আর এই আলিফ উদ্দিনের দাদার ক্ষেত্রেও তার ব্যতিক্রমটি ঘটেনি। মূলত এই আলিফ দাদার যে পিতা ছিলেন তার কিন্তু গ্রামের অনেক সয় সম্পত্তি ছিল, কিন্তু তারপরেও তার একটি ইচ্ছা ছিল যে তার প্রতিটি সন্তানই চাকরি করে মানুষের মতো মানুষ হবে। আর এজন্যই ওই আলিফ দাদার পিতা তার প্রতিটি সন্তানদেরকে সেভাবেই পড়ালেখা করে বড় করে তুলেছিলেন। তো এই আলিফ উদ্দিন দাদা তখন ইন্টারমিডিয়েট পাশ করার কারণে ইন্ডিয়ার আসামের একটি রেলওয়ে কোম্পানিতে তার চাকরি হয়ে যায়। আর এই চাকরির সুবাদে এই আলিফ উদ্দিন দাদাকে ওই ইন্ডিয়ার আসাম প্রদেশেই থাকতে হতো। আর মূলত ঘটনা যে সময় ঘটেছিল 1882 সালের ওই বর্ষা মৌসুমের একটি সময়ে এই আলিফ উদ্দিন দাদা একটি লম্বা ছুটি নিয়ে বাড়িতে আসেন। তো ঘটনার ওই দিনে আলিফ উদ্দিন দাদা তার বড় ভাইকে বললেন, ভাই চলেন আজকে আমরা রাতে মাছ ধরতে যাব, যেহেতু বর্ষার পানি এসেছে, নতুন পানিতে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। তো বলে রাখা ভালো, আলিফ উদ্দিন দাদার যে বড় ভাইকে এই কথাগুলো বলেছিল তার ওই বড় ভাইও পার্শ্ববর্তী একটি জেলাতে চাকরি করত। তারা মূলত ছুটি একই সাথে নিয়েছিল যাতে করে বাড়ির সকলে মিলে একত্রিত হতে পারে। এরকম একটি শিডিউল করে মূলত তারা বাড়িতে এসেছিল। তো যে কথা সেই কাজ, আলিফ উদ্দিন দাদা এবং তার বড় ভাই একসাথে হয়ে তাদের ওই গ্রামের থেকে একটু দূরের একটি জায়গাতে মাছ ধরতে যায়। মূলত ওই জায়গাটি ছিল আত্রাই নদীর ধারের একটি জায়গা। মাছ ধরতে যাওয়ার আগে তাদের আনুষঙ্গিক যে জিনিসগুলো রয়েছে তারা সেগুলো নিয়ে যায়, যেমন জাল, টেটা, রান্দা, একটি মাছ ধরে রাখার ঝুড়ি ইত্যাদি। এই সকল জিনিসগুলো নিয়ে তারা নৌকায় করে মাছ ধরতে যায়। আরেকটি বিষয় বলে রাখা ভালো, তারা যে জায়গাটিতে মাছ ধরতে গিয়েছিল ওই জায়গাটিতে প্রতি বছরেই অনেক বড় বড় মাছ পাওয়া যেত। আবার ওই জায়গাটিতে অনেক সময় ডাকাতির ঘটনাও ঘটে। এই জন্য তারা তাদের জীবন রক্ষার্থে তারা রান্দা হাতে করে নিয়ে যেত, আর বড় মাছ পেলে রান্দা দিয়েই ওই মাছগুলোকে আঘাত করে মাছগুলিকে ঘায়েল করত। তারা মূলত রাত 10টার দিকে মাছ ধরতে গিয়েছিল। তারা যখন ওই বিলের কাছাকাছি জায়গাটিতে চলে আসে তখন তারা দেখতে পায় তাদের মতো অনেকেই কুপির আলো জ্বালিয়ে মাছ শিকার করছে। সময়টি বর্ষাকাল হওয়ার কারণে তখন আকাশে বেশ মেঘ ছিল
এবং আকাশে বেশ ভালো বিদ্যুৎও চমকাচ্ছিল আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি যেহেতু গুড়ি গুড়ি হচ্ছিল তাই তারা তেমন খুব একটা সময় নষ্ট করেননি। তারা ওর মধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই তারা মাছ মারতে লাগলেন। তারা বেশ ভালোই মজা করে মাছ শিকার করছিলেন। যেহেতু তারা কর্মের জন্য তাদের বিভিন্ন জায়গায় থাকতে হতো, আর গ্রামে যেহেতু তাদের বেড়ে ওঠা বা গ্রামের মাটিতেই তাদের বড় হয়ে ওঠা, এর জন্য তাদের এই পরিবেশ বা এই মুহূর্তগুলো খুব ভালো লাগা কাজ করছিল। তো এভাবে তারা বেশ কিছু সময় মাছ মারতে লাগলো, কোনো সমস্যা হচ্ছিল না। এভাবে মাছ মারতে মারতে এক সময় বৃষ্টি অনেক জোরে নেমে আসে এবং চারিদিকে কালো মেঘে পুরো আকাশটি ঢেকে যায়। চারিদিকে তেমন কিছুই দেখা যাচ্ছিল না, ঘুটঘুটে অন্ধকার একটি বিল। এর মধ্যে তারা লক্ষ্য করলেন তাদের চারপাশে যে কুপি আলো জ্বালিয়ে যারা মাছ শিকার করছিলেন তারাও এখন আর নেই। এই পুরো বিলের মধ্যে তারা শুধুমাত্র দুই ভাই রয়েছে, মাছ শিকার করছে। বৃষ্টির পরিমাণ যখন বেড়ে যায় তখন এই আলিফ উদ্দিন দাদার বড় ভাই আলিফ দাদাকে বলেন, চল, অনেক মাছ ধরা হয়েছে, এখন আর মাছ ধরতে হবে না। আর আকাশে বৃষ্টি হচ্ছে অনেক বেশি, মেঘও ডাকছে, আমরা তো অনেক মাছই মেরেছি, এখন আমরা বাসার দিকেই যাই। বড় ভাইয়ের মুখে এই কথা শুনেও এই আলিফ উদ্দিন দাদা কোনো পাত্তা দিলেন না, কারণ এই আলিফ উদ্দিন দাদা প্রায় অনেক বছর পরে তার গ্রামের বাড়িতে এসেছে আর এভাবে মাছ শিকার করতে পেরে সে ভীষণ আনন্দিত হয়েছে। আলিফ উদ্দিন দাদা তার বড় ভাইকে বললেন, মাছ তো ভালোই পাচ্ছি, আর একটু মারি না কেন, আর একটু মেরে চলে যাব। যেহেতু তার বড় ভাইও তাদের গ্রামের বাড়িতে থাকতো না, পার্শ্ববর্তী একটি জায়গায় জব করতো, সেহেতু তার কাছেও খুব একটি খারাপ লাগছিল না, সেও মাছ মারতে লাগলো। তারা এইভাবে মাছ মারতে মারতে যেন মাছ মারার একটি নেশায় চলে যায়। আর তারা মাছ শিকার করতে করতে তারা অনেকটা মাছ নদীর মধ্যে চলে আসে। তখন বড় ভাই লক্ষ্য করলেন তারা ওই বিলের থেকে অনেকটা দূরে মাছ নদীতে চলে এসেছে। তখন তার ছোট ভাই আলিফ উদ্দিন দাদাকে বললেন, আলিফ, চল, আমরা কিন্তু মাছ নদীতে চলে এসেছি, আমাদের এখন উপর দিকে যাওয়াটাই ভালো হবে, আর আমরা অনেক পরিমাণে মাছ পেয়েছি, আর মাছ মারতে হবে না। বড় ভাইয়ের মুখে এই কথাটি শোনার পর আলিফ উদ্দিন ভাই যখন মাছ মারা প্রায় বন্ধ করে দিবে, এই সময় লক্ষ্য করলেন অনেক বড় একটি মাছ পানির মধ্যে সাঁতার কাটছে। এই জিনিসটি দেখে আলিফ উদ্দিন ভাই আবারও তার মাছ মারার ইচ্ছাটা যেন অনেক বেশি বৃদ্ধি পেল। সে তার বড় ভাইকে বললেন, ভাই দেখো, ওইখানে একটা বড় মাছ লাফালাফি করছে, আমরা এই মাছটি ধরে চলে যাব। অনেক বড় মাছ হওয়ার কারণে তার বড় ভাইও আর কোনো আপত্তি করলেন না। তারা চেষ্টা করলেন ওই বড় মাছটিকে ধরার, কিন্তু কোনোভাবেই তারা ওই বড় মাছটিকে ধরতে পারছিলেন না, কারণ তারা বুঝতে পারছিলেন মাছটি আসলে অনেক বড় এবং খুব দ্রুত বেগেই চারিদিকে নড়ে বেড়াচ্ছে। ওই মাছটিকে ধরার মতো সুযোগ তাদের হয়ে উঠছে না। এভাবে বেশ কিছু সময় যাবার পরে এই আলিফ দাদা তার হাতে থাকা ওই ট্যাটাটি দিয়ে ওই মাছটিকে সজোরে আঘাত করে। আলিফ দাদা এবং তার বড় ভাই দেখতে পায় ওই মাছটির গায়ে এই ট্যাটাটি গিয়ে ঠিকই লেগেছে, কিন্তু এই মাছটি আর ভেসে উঠছে না, পানির মধ্যে অনেক বেশি পরিমাণে লাফালাফি করছে বা নড়াচড়া করছে। আলিফ উদ্দিন দাদা এবং তার বড় ভাই বেশ খুশি হলো, কারণ অন্তত মাছটিকে তারা আঘাত করতে পেরেছে। কিছুক্ষণ নড়াচড়া করার পরে এই মাছটি যখন প্রাণ চলে যাবে বা মারা যাবে, তখন এই মাছটি এমনিতেই ভেসে উঠবে। এই ট্যাটাটির শেষ অংশের যে বাঁশটি, এই বাঁশটি ধরে আলিফ দাদা এবং তার বড় ভাই ধরে রেখেছিল, যাতে বাঁশটি পানির নিচে বা অন্য কোনো জায়গায় ডুবে না যায়। কিন্তু তারা একটা জিনিস লক্ষ্য করলেন, তারা দুইজন মিলেও যেন এই বাঁশটিকে ধরে রাখতে পারছে না। কিন্তু এই নদীর মধ্যে কত বড়ই বা একটি মাছ হতে পারে যে তারা দুজন মিলেও এই মাছটিকে সামলাতে পারছে না। ওই মাছটি খুবই নড়াচড়া করছে আর এই বাঁশটি ধরে রাখতে তাদের অনেক কষ্ট হচ্ছিল। একসময় তার বড় ভাই আলিফ ভাইকে বলেন, তুই একটু দাঁড়া, আমি এই রান্দা দিয়ে ওই মাছটিকে আঘাত করি, তাহলে ওই মাছটি দ্রুতই মারা যাবে আর আমরাও খুব দ্রুতই মাছটিকে ধরতে পারবো। এই কথাটি বলার পর তার বড় ভাই পানিতে ঝাঁপ দেয় এবং রান্দা দিয়ে ওই মাছটিকে কয়েকবার কোপ দিতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় ওই মাছটি আর নড়াচড়া করছে না, তার মানে মাছটি মারা গিয়েছে। এবং তারা যখন ওই মাছটিকে পানির থেকে উপরের দিকে তুললো, তখন তারা অবাক হয়ে গেল। তারা ভেবেছিল মাছটি অনেক বড়, কিন্তু এত বড় মাছ তারা কল্পনাও করতে পারেনি।
মাছটি এত বড় ছিল যে তারা দুইজন মিলেও ওই মাছটিকে তাদের নৌকাতে তুলতে পারেনি। আরেকটি কথা বলে রাখা ভালো, ওই সময়ে আলিফ উদ্দিন দাদা এবং তার যে বড় ভাই ছিল, এরা দুজনেরই বেশ ভালো পরিমাণে শরীরে শক্তি ছিল এবং তারা দেখতেও বেশ সুন্দর ছিল। অনেক সময় গ্রামের যারা অপরিচিত লোকজন তাদের সরাসরি দেখতো, তারা মনে করতো এরা কোনো পুলিশের বা ডিফেন্সে চাকরি করা কোনো ব্যক্তি হবে হয়তোবা। তো এত শক্তি হবার কারণেও তারা ওই মাছটিকে তারা নৌকাতে তুলতে পারেনি। যখন অনেক চেষ্টা করার পরে নৌকাটিতে তুলতে পারেনি, তখন তারা তাদের নৌকায় থাকা দড়ি দিয়ে ওই মাছটিকে বেঁধে বাড়ির দিকে যেতে লাগলেন। তারা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, তখন তারা লক্ষ্য করলেন তারা তাদের ওই বিলের থেকে অনেকটা দূরের একটি শ্মশান ঘাটের কাছাকাছি একটি জায়গাতে চলে এসেছে। আর তারা আগে থেকেও জানতো ওই শ্মশান ঘাটের আশপাশের জায়গাটি বেশ খারাপ। এই কথাগুলো মনে করার পরে তাদের খুব বেশি ভয়ও কাজ করলো না, কারণ তারা দুই ভাই ছিল বেশ সাহসী যুবক। এরকম বেশ কিছু সময় যাবার পরে তারা একটি আওয়াজ শুনতে পেল। তখন এই বড় ভাই তার ছোট ভাই আলিফ উদ্দিন দাদাকে বলেন, কিরে আলিফ, তুই কি কোনো কিছু শুনতে পাচ্ছিস? তো ওই আলিফ উদ্দিন দাদা তখন বললেন, না তো ভাইয়া, আমি তো কোনো কিছু শুনতে পাচ্ছি না। তো এভাবে আরেকটু যাওয়ার পরে আবারও এই বড় ভাই শুনতে পেলেন এবং এই আলিফ উদ্দিন দাদাকে বললেন, কিরে আলিফ, এবার কি কোনো কিছু শুনতে পাচ্ছিস? আমাদের কি কেউ ডাকছে মনে হয়। তখন এই আলিফ উদ্দিন দাদা বললেন, হ্যাঁ, আমিও একটু আস্তে আস্তে শুনতে পেলাম, আমাদেরকে হয়তোবা কেউ ডাকছে। এবার দুইজনেই ভালোভাবে শুনতে পেল তাদের পেছন থেকে ছোট্ট একটি নৌকা নিয়ে কেউ একজন মাঝি মাঝি বলে ডাকছে আর বলছে, ও মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, একটু দাঁড়াও, আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে একটু সাহায্য করো। এই কথাগুলো শুনে আলিফ উদ্দিন দাদা তার বড় ভাইকে বললেন, যে ব্যক্তিটি তাদের কাছে সাহায্য চাচ্ছে তার কথা শুনে মনে হচ্ছে না তাদের গ্রামের বা তাদের কোনো পরিচিত কেউ হবে। আবার তার বড় ভাইকে এটাও বলছে, সাহায্য চেয়ে আমাদের কাছ থেকে ডাকাতি করে সবকিছু নিয়েও যেতে পারে, যেহেতু ওই নদী বা ওই আশপাশের এলাকায় মাছ ধরতে গেলে অনেক সময় অনেক মাঝিরা ডাকাতের কবলে পড়ে যায়, আর ডাকাতরা তাদের সর্বস্ব লুটিয়ে নিয়ে তাদেরকে অনেক সময় বেঁধে পানিতে ফেলেও দেয়। এই কথাগুলো বলে আলিপুদ্দিন দাদা বলেন, ভাই চলো, আমাদেরকে এগুলো দেখতে হবে না, আমাদের কোনো ক্ষতি হতে পারে। কিন্তু এই আলিপুদ্দিন দাদার বড় ভাই বললেন, দেখি না কি হয়, আর আমরা তো দুজন রয়েছি, আমাদের কাছে অনেক অস্ত্রও রয়েছে, আর একজন মানুষ আমাদের কি ক্ষতি বা করবে। আর যেহেতু আমরা স্রোতের বিপরীত দিকে যাচ্ছি, সেহেতু ওই লোকটাকে নিয়ে আমরা তিনজন মিলে যদি নৌকা বাওয়াই বা নৌকা চালাই, তাহলে আমরা একটু দ্রুতই বাড়ির দিকে যেতে পারবো। এই চিন্তা করেই তারা ওই লোকটির জন্য ওখানে একটু অপেক্ষা করে দাঁড়ালেন। 2-3 মিনিট পরেই ওই পিছন থেকে ডাকা ওই জিনিসটি তাদের নৌকার কাছাকাছি চলে আসলো, আর তারাও দেখতে পেল ছোট্ট একটি নৌকার মধ্যে চাদর জড়িয়ে একজন লোক বসে আছে, আর উনি মূলত তাদের কাছে সাহায্য চাচ্ছেন। তো ওই লোকটি বলল, বাফুরে, আমার একটু সাহায্য করো, রাতে মাছ ধরতে এসেছিলাম, আমি পথ হারিয়ে ফেলেছি, আমি আর কোনো কিছু চিনতে পারছি না। তখন এই আলিপুদ্দিন দাদা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, আপনি কোত্থেকে এসেছেন, আপনার গ্রামের নাম কি? তখন ওই নৌকা থেকে ওই লোকটি বলে ওঠে, পান্নাতপুরে আমার গ্রাম, আমি ওইখানেই যাব। তো তারা চিন্তা করলেন, পান্নাতপুর তো আমাদের গ্রামের পাশেই একটি গ্রাম, এই তো সামনের দিকেই, ভালোই হলো, তিনজন আমরা একসাথেই যাই। আর যেহেতু নৌকা আমাদের স্রোতের বিপরীতের দিকে যাচ্ছে, সেহেতু একজন লোক যদি আমাদের সাথে একটু নৌকা চালায়, তাহলে নৌকা আমরা একটু দ্রুতই নিয়ে যেতে পারবো। আলিপুদ্দিন দাদার বড় ভাই এই কথা মনে মনে ভাবতে ভাবতেই ওই লোকটি ওই নৌকা থেকে লাফ দিয়ে তাদের নৌকার উপরে চলে আসে এবং তার ওই নৌকাটি তাদের এই নৌকার সঙ্গে একটু বেঁধে দেয়। আলিপুদ্দিন দাদা ওই ব্যক্তিকে কিছু বলার আগেও তিনি তার মতো নৌকা চালাতে থাকেন। তো এভাবেই তারা বেশ কিছু সময় নৌকা চালাতে থাকেন, কিন্তু কেউ কারোর সাথে তেমন একটা কথাবার্তা এগুলো বলছেন না। আর আলিপুদ্দিন দাদা আরেকটু জিনিস লক্ষ্য করলেন, ওই জিনিসটির কোনো মুখ দেখা যাচ্ছে না। তার গায়ের যে চাদরটি ছিল, সেই চাদরটি দিয়ে অনেকটা মুখ ঢাকা এরকম রয়েছে, গায়ের চাদর দিয়ে তার মুখটা অনেকটা ঢাকা রয়েছে, এর জন্য মূলত তার মুখটা ওইভাবে তারা দেখতে পাচ্ছে না। তো
এভাবে বেশ কিছু সময় নৌকা চালাতে লাগলেন। আর কিছুক্ষণ পরই ওই লোকটি হঠাৎ করে বলে ওঠেন, তোরা ওই মাছটি আমাকে দিয়ে দে। এবার আলিপুদ্দিন দাদা এবং তার বড় ভাই ওই ব্যক্তির মুখে এই কথাটি শুনে বেশ অবাক হয়ে যায়। এর মধ্যে আবারও ওই লোকটি বলে ওঠে, তোরা এই মাছটি আমাকে দিয়ে যা, এই মাছটি কোনো মাছ নয়, এই জিনিসটি আমার ভাই, ওকে আমাকে দিয়ে যা। এই কথাটি বলার পরে ওই আলিপুদ্দিন দাদা এবং তার ভাই বেশ ভয় পেয়ে যায়। তারা চিন্তা করলেন এটি আসলে কোনো মানুষ নয়, এটি হয়তো বা কোনো পিশাচ জিন হবে। আর মাছ ধরতে আসলে এরকম অনেক কিছুর পাল্লায় অনেক সময় মানুষ পড়ে যায়, তারা এর আগেও শুনতে পেরেছিল। আর ওই জায়গাটি নিয়ে এমনিতেও আগের থেকেই অনেকের মধ্যে ভয় কাজ করতো বা ভৌতিক ঘটনাও ঘটেছিল। এই কথাটি চিন্তা করতে করতেই হঠাৎ করে ওই মানুষ রূপে ওই পিশাচটি এই আলিপুদ্দিন দাদার বড় ভাইয়ের কাছাকাছি চলে আসে এবং তাকে আঘাত করার চেষ্টা করে। এই দৃশ্যটি দেখে আলিপুদ্দিন দাদা তার হাতে থাকা ওই রান্দা দিয়ে ওই অবয়বটির ঘাড়ে একটি কোপ দেয়। কোপ লাগার কারণে সে তখন মারা যায়নি, তবে বেশ ছটপট করতে লাগলো। আর ওই সময়ে আলিপুদ্দিন দাদার বড় ভাইয়ের হাতে থাকা ট্যাটাটি দিয়ে ওই পিশাচ জিনের ঘাড়ের দিকে একটি আঘাত করে। আর ওই সময় একটি ভয়ানক আর্তনাদ করতে থাকে ওই পিশাচ জিনটি। তারা তখন প্রথমবারের মতো ওই পিশাচ জিনটির চেহারা দেখতে পায়। আর তখন তারা যে দৃশ্যটি দেখেছিল তারা সেই দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না। তারা দেখতে পেল খুবই বিকৃত আকৃতির একটি ভয়ানক চেহারা। দেখে মনে হচ্ছিল মাংস যেন তার গায়ে থেকে খসে খসে পড়ে যাচ্ছে, এরকম একটি বিশ্রী বিভৎস চেহারা তারা দেখলো। এই ভয়ানক দৃশ্যটি দেখার পরে তারা বেশ ভয় পেয়ে যায় এবং ওই জিনিসটিও তখন ওই আঘাতগুলো পাওয়ার কারণে খুবই কর্কশ কণ্ঠে এবং ভয়ানক এক চিৎকার দিতে থাকে। ওই পিশাচটি এমন শব্দ করে চিৎকার করতে থাকে বা ভয়ানক শব্দ করতে থাকে যে তারা তাদের দুই কানে হাত দিয়েও তারা যেন ওই সাউন্ডটা আটকাতে পারছে না। মনে হচ্ছে কানের ভিতরে থাকা পর্দা এখনই ফেটে যাবে। এরকম কিছু সময় করার পরে ওই জিনিসটি ওই নৌকা থেকে পানিতে লাফ দিয়ে ডুবে যায়। আর তারাও তখন একটু স্বস্তি ফিরে পায় যে এই পিশাচ জিন থেকে তারা হয়তো বা বাঁচতে পেরেছে। কিন্তু তারপরেও তাদের মধ্যে কিছুটা ভয় কাজ করলো, কারণ এবার তাদের সাথে বাস্তবে এরকম ভৌতিক ঘটনা ঘটলো। তারা যখন আবার সাঁতার কেটে যেতে লাগলো তখন তারা দেখতে পেল পেছন থেকে কিছু একটি সাঁতার দিয়ে দিয়ে তাদের নৌকার দিকেই আসছে। তখন তারা বুঝতে পেল এটি আসলে কিছু নয়, এটি ওই জিনটি আবার সাঁতার দিয়ে তাদের নৌকার দিকে আসার চেষ্টা করছে। এবার হাতে থাকা তাদের ওই লম্বা টেটাটি দিয়ে আবারও ওই জিনিসটির মাথায় বরাবর আঘাত করে এবং ওই জিনিসটি তৎক্ষণাৎ ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপরেই তারা সামনের দিকে একটি নৌকা দেখতে পায়, আর ওই নৌকাটিতে 4-5 জন মানুষ আছে বলে তারা বুঝতে পারে। আর ওই মানুষদেরকে উদ্দেশ্য করে এই আলিপুদ্দিন দাদা এবং তার বড় ভাই ডাকতে থাকেন যে আমাদেরকে বাঁচাও, আমরা বিপদে পড়েছি, কেউ আছো আমাদেরকে বাঁচাও, আমরা বিপদে পড়েছি। এই বলে আলিপুদ্দিন দাদা এবং তার বড় ভাই ওই নৌকার ওই মানুষদেরকে উদ্দেশ্য করে ডাকতে লাগলেন। আর ওই নৌকাটি এই আলিপুদ্দিন দাদার নৌকার কাছে এসে দেখতে পেল এই লোকগুলি মূলত ওই আলিপুদ্দিন দাদার বাড়িতে কাজ করা কয়েকজন ব্যক্তি। মূলত আলিপুদ্দিন দাদা এবং তার বড় ভাই অনেক রাত হওয়ার পরেও বাড়িতে না ফেরায় এই আলিপুদ্দিন দাদার যে বাবা ছিলেন সে তাদের বাড়িতে থাকা ওই লোকদেরকে পাঠিয়ে দেয় যে আপনার নদীর থেকে ঘুরে আসেন, আর আমার ছেলে 2 জন মাছ ধরতে গিয়েছে, কেন আসছে না তাদেরকে দেখে আসুন বা তাদেরকে নিয়ে আসুন। এর জন্য তারা নদীর ধারে এসেছিল তাদেরকে খুঁজতে। ইতিমধ্যে এই আলিপুদ্দিন দাদা জ্ঞান হারিয়ে ফেলেন, আর যে 4 জন ব্যক্তি তাদেরকে সাহায্য করতে এসেছিলেন তারা মূলত তাদেরকে ধরে বাড়িতে নিয়ে গেলেন। এবার আলিপুদ্দিন দাদার যে বড় ভাইটি ছিল সে নৌকা থেকে নামার সময় তাদের বাড়িতে কাজ করা ওই ব্যক্তিদেরকে বললেন নৌকার সাথে বেঁধে রাখা একটা বড় মাছ রয়েছে, ওই মাছটি আপনারা নিয়ে আসুন। কিন্তু তারা অবাক হয়ে যায়, ওই নৌকার পাশে গিয়ে তারা কোনো মাছ দেখতে পায় না। তারা বেশ অবাক হয়ে যায়, কারণ ওই মাছটি অনেক মোটার একটি রশির মাধ্যমেই বাঁধা ছিল। আর এই মাছটি এখান থেকে কোথায় বা গেল হারিয়ে। মাছটি যেহেতু অনেক বড় ছিল তাই এই আলিপুদ্দিন দাদার যে বড় ভাই ছিলেন ইনি একটু
মন খারাপ করলেন, কারণ এত বড় একটি মাছ এত বিপদের মধ্য দিয়ে আমরা ধরে নিয়ে আসলাম, আর এই মাছটি এখন আমাদের কাছে নেই। কিন্তু তারপরেও সে স্বস্তি ফিরে পেল, কারণ আমাদের সাথে আজকে যে ঘটনাগুলো ঘটেছিল, আর এর থেকে বড় ভৌতিক কোনো ঘটনাও ঘটতে পারতো, বাবারও কোনো বিপদও ঘটতে পারতো। যাই হোক, আমরা সুস্থভাবে বাড়িতে চলে আসতে পেরেছি, এর জন্য অনেক শুক্রিয়াও আল্লাহর কাছে তিনি জানায়। কিন্তু তখন পর্যন্ত এই আলিফউদ্দিন দাদার কোনো জ্ঞান ফিরে আসেনি। সারা রাত তারা সেদিন আর ঘুমায়নি, তারা ওইভাবে জেগেছিলেন। কিন্তু এর মধ্যেও এই আলিফউদ্দিন দাদা দুইবার ঘুম থেকে উঠে আবার যেন শুয়ে পড়লেন। এরকম একটি ঘটনা ঘটার কারণে এই আলিফউদ্দিন দাদার যে পিতা ছিলেন, তিনি তার গ্রামের থাকা একজন বড় হুজুরকে তাদের বাড়িতে নিয়ে আসেন এবং সমস্ত ঘটনা তাকে খুলে বলেন। সমস্ত ঘটনা শোনার পরে ওই হুজুরটি বলেন, আপনাদের সাথে হয়তো বা কোনো ভয়ানক পিশাচ জিনের দেখা হয়েছিল, বা পিশাচ জিনের খপ্পরে আপনারা পড়েছিলেন। যাই হোক, আমি কিছু দোয়া কালিমা পড়ে দিচ্ছি, ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। এরকম কিছু দোয়া কালিমা পড়ে ওই হুজুরটি চলে যায়। দুপুরের দিকে আলিফউদ্দিন দাদার বড় ভাই তাদের জানলা দিয়ে বাইরের দিকে তাকায় এবং বাইরে থাকা একটি কদম গাছে একটি মানুষের মতো ঝুলে আছে এরকম কিছু একটা দেখতে পায়। সে যখন ভালোভাবে খেয়াল করলো, তখন দেখতে পেল একটি মানুষকে যখন ফাঁসিতে ঝুলানো হয় আর মানুষটির যদি পা উপর দিকে মাথা নিচের দিকে রাখা হয়, তাহলে যেমনটি দেখা যায় এরকম একটি ভয়ানক কিছু একটি ঝুলতে দেখা যাচ্ছে। আর এরকম জিনিস দেখে আলিফউদ্দিন দাদার বড় ভাই তার মাকে বলেন, দেখো তো তোমরা কিছু দেখতে পাও কিনা। এই কথাটি বলার পর যখন ওই আলিফউদ্দিন দাদার মা ওই গাছের দিকে তাকায়, তখন গাছে কিছু দেখতে পায় না। কিন্তু তারা সবাই একটা জিনিস লক্ষ্য করেন, চারিপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও মনে হচ্ছে এই গাছটি থেকে কোনো বড় কোনো প্রাণী এইমাত্র উড়ে চলে গিয়েছে। তখন পর্যন্ত পাতা বা ডালগুলো নড়াচড়া করছিল। গাছটি বেশ বড় ছিল, কিন্তু এত বড় গাছ কোনো বাতাস ছাড়া এভাবে নড়াচড়া করাটাও খুব একটা স্বাভাবিক বলে তারা মনে করলো না। এরপর বিকেলের দিকে আলিফউদ্দিন দাদার জ্ঞান ফিরে আসে এবং মোটামুটি সে একটু স্বাভাবিক হতে শুরু করে। জ্ঞান ফেরার পর ওই রাতে এই আলিফউদ্দিন দাদা এবং তার বড় ভাই স্বপ্নের মধ্যে ভয়ানক একটি দৃশ্য দেখতে পায়। স্বপ্নে দেখতে পায় কোনো বিভৎস কোনো একটি কিছু তাদের জানলার কাছে এসে লালার মতো মুখ থেকে ফেলে ওই আলিফউদ্দিন দাদা এবং তার ভাইকে বলছেন, তোরা আমার ভাইকে মেরেছিস, তোরা আমাকেও মেরেছিস, তোরা এত সহজেই তো বাঁচতে পারবি না, তোদেরকে আমি দেখে ছাড়বো। এই কথাটি বলে খুবই বিশ্রীভাবে হাসতে থাকে এবং ওই সময় এই আলিফউদ্দিন দাদার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর এই আলিফউদ্দিন দাদা স্বপ্নে যে জানলার কাছে এসে ওই জিনিসটি তাকে ভয় দেখিয়েছিল, ওই জানলাটি দেখে মনে হচ্ছিল খোলা, এবং যখন সে জানলাটি আটকাতে যাবে তখন দেখতে পেল জানলার সঙ্গে ওই লালা টাইপের কোনো একটি কিছু তারা দেখতে পাচ্ছে, আর খুব বিশ্রী একটি গন্ধ পাচ্ছিল, আর গন্ধটি ছিল মাছের আষ্টের গন্ধ। এরপর ওই আলিফউদ্দিন দাদার মাও জেগে ওঠেন এবং বলেন, কি ব্যাপার, এত বিশ্রী গন্ধ কোথা থেকে আসছে। তখন মূলত এই আলিফউদ্দিন দাদা এবং তার মা দুজনেই এই বিশ্রী গন্ধটা পাচ্ছিলেন। এরপর দিন সকালবেলা এই আলিফউদ্দিন দাদার বড় ভাইও এই একই ঘটনা স্বপ্নে দেখেছেন বলে তাদের বাড়িতে সকলকে জানায়। এরপর আলিফউদ্দিনের দাদার যে পিতা ছিলেন, তিনি ওই হুজুরকে ডাকেন এবং হুজুরকে সমস্ত ঘটনা খুলে বলেন। তখন ওই হুজুরটি বললেন, আসলে যে জিন তাদেরকে আছর করেছে এটি কোনো সাধারণ জিন নয়, এই জিনটি অনেক শক্তিশালী একজন জিন। এই জিনকে আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়, আর আমার একজন পরিচিত ওস্তাদ রয়েছে, চাইলে উনি সবকিছু ইনশাল্লাহ করতে পারবে, আমি তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তো আলিফউদ্দিন দাদার পিতা তাদের দুই সন্তানকে সহ ওই হুজুরের কাছে যায় এবং ওই হুজুরটিকে সমস্ত ঘটনা খুলে বলেন। সমস্ত ঘটনা শুনে ওই হুজুরটি বলেন, ইনশাল্লাহ আপনাদের কোনো ভয় নেই, আল্লাহর রহমতে এই কাজটা আমি করে দিব, আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা এখন রেস্ট নেন, সন্ধ্যার সময় আমি ওই জিনকে হাজির করার চেষ্টা করব। সন্ধ্যার পর ওই হুজুরটি একটি জায়গার মধ্যে বৃত্ত আঁকিয়ে দেয় এবং ওই দুই ভাইকে ওই বৃত্তের মধ্যে বসিয়ে এই হুজুরটি বলতে থাকেন, যত বিপদই হোক না কেন আপনারা এই বৃত্তের বাইরে কখনোই বের হবেন না, আর এরপরে যা হোক সেটা আমি দেখে নেব।
তো ওই পরহেজগার হুজুরটি অনেকক্ষণ ধরে বসে অনেক কিছু বললেন, কিন্তু কোনোভাবেই ওই জিনকে হাজির করতে পারছিলেন না। বেশ কিছু সময় তারা লক্ষ্য করলেন বাইরে অনেক জোরে জোরে বাতাস বইছে, আর ঘরের মধ্যেও হঠাৎ করেও সবকিছু যেন কেমন তছনছ করে ফেলছে। আর বলে রাখা বলো, ওই সময় তারা ঘরের মধ্যে লাইট কিন্তু বন্ধ করে রেখেছিল। আর এর মধ্যেই হঠাৎ করেই একটি কর্কশ কণ্ঠ বলে ওঠে, এই হুজুর, তোর কি ভয় নেই? তুই আমাদেরকে ডেকেছিস? তোর এত বড় সাহস! তুই আমাদেরকে কেন ডেকেছিস? আর তুই যে উদ্দেশ্যে আমাদের ডাকিস না কেন, আমরা তোদের কোনো কথাই শুনবো না। এরপর কর্কশ কণ্ঠে ওই জিনিসটি এই হুজুরকে নানান রকম ভাবে গালিগালাজ করতে থাকেন এবং অনেক অপমান করতে থাকেন। এরকম বিভিন্ন কথা বলার পরেও ওই হুজুরটি তখন পর্যন্ত কোনো কথা বলেননি। যখন ওই পিশাচ জিনগুলো কথা বন্ধ করে দেয়, তখন এই হুজুরটি বলেন, তোরা কেন এই ছেলেদেরকে ধরেছিস? তোরা তো জানিসই এরা তোদেরকে ইচ্ছে করে আঘাত করেনি। ওরা যদি জানতো তোরা পিশাচ জিন, তাহলে ওরা কখনোই তোদেরকে কোনো ক্ষতি করতো না বা আঘাত করতো না। আমি ভালো ভালো বলছি, তোরা এখান থেকে চলে যা, আর এদেরকে কোনো ক্ষতিও করবি না। এরপরে যদি ওদেরকে কোনো ক্ষতি করিস বা ক্ষতি করার চেষ্টা করিস, তাহলে তোদের খবর আছে। এরপর কি করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এই কথাটি হুজুর বলার পরেও ওই জিনগুলো বা ওই পিশাচ জিনগুলো বিশ্রী ভাষায় হাসাহাসি করলো, আর এই হুজুরকে উদ্দেশ্য করে আবারও গালিগালাজ করে বলতে লাগলো, তুই আমাদের কিচ্ছুই করতে পারবি না। আর এতদিন ছিল মাত্র ওরা দুজনই আমাদের শত্রু, আর আজ থেকে তুই আমাদের শত্রু। তোর একটি মেয়ে রয়েছে না? কিছুদিন পর সন্তান হবে, তোর ওই মেয়েরও আমি ক্ষতি করে ছাড়বো, তখন দেখিস কেমন লাগে। এই কথাগুলো শোনার পরে ওই হুজুরটি বললেন, তোর এত বড় সাহস, তুই আমাকে তো গালিগালাজ করলি, তুই আমার মেয়েরও ক্ষতি করার হুমকি দিচ্ছিস? তোদের কি করতে হবে আমি খুব ভালো করে জানি। তোদেরকে আমি আজকে শুধুমাত্র সময় দিলাম, কালকে তোদের আমি দেখে নেব কি করি তোদের আমি। এই কথাটি বলার সাথে সাথেই ওই জিনগুলো হঠাৎ করেই সেখান থেকে চলে যায়। এরপর রুমের লাইটটি ওই হুজুরটি জ্বালিয়ে দিতে বলে, আর এই আলিফ উদ্দিন দাদার পিতাকে ওই হুজুরটি বললেন, ইনশাল্লাহ আপনাদের কোনো ভয় নেই, আমি দেখছি এই জিনগুলোকে কি করা যায়, আর আপনারা চিন্তা করবেন না, আমি এর সমাধান ইনশাল্লাহ করে দিব। আপনারা এখন রুমে গিয়ে ঘুমান, অনেক রাত হয়ে গিয়েছে। এই ধরনের ঘটনাগুলো দেখে আলিফউদ্দিন দাদা এবং আলিফউদ্দিন দাদার বড় ভাই এবং তাদের পিতা বেশ ভয়ও পেয়ে যায়, কারণ তাদের সাথে ইতিপূর্বে এরকম কোনো ঘটনা ঘটেনি। আর এত বড় একজন হুজুরের কাছে এসেও এই হুজুরকে তারা পাত্তাই দিচ্ছিলেন না। তারা একবার চিন্তা করলেন, আসলে কি তারা এই জিনগুলো থেকে মুক্তি পাবে নাকি মুক্তি পাবে না। এই ভেবে তাদের রাতটি খুব ভয়ে ভয়ে পার হলো। পরের দিন সকালবেলা ওই তাদের গ্রামের যে হুজুরটি ছিলেন, সেই হুজুরটি এসে এই আলিফউদ্দিন দাদার পিতাকে ডাকতে লাগলেন। যখন আলিফউদ্দিন দাদার পিতা বাইরে আসলেন, তখন ওই হুজুরটি বললেন, ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। ওই জিনিসগুলোর ব্যবস্থা আমাদের ওস্তাদ করে ফেলেছে, আর কোনো ভয় নেই। এই কথাটি শোনার পরে তারা যেমন একটু খুশি হলো, আবার অবাকও হয়ে গেল, কারণ তারা জানতেন ওই জিনগুলো বেশ হিংস্র এবং খুবই রাগী টাইপের জিন। তখন ওই হুজুরকে আবার জিজ্ঞেস করা হয়, তখন ওই হুজুরটি বললেন, সবকিছু বলবো, আগে বাড়িতে চলেন। তখন বাড়িতে যেতে যেতে এই হুজুরটি সমস্ত ঘটনা খুলে বললেন। তখন ওই হুজুরটি বললেন, গতকাল যখন ওই জিনগুলো হঠাৎ করে চলে গেল এবং আমার ওস্তাদ যখন আপনাদেরকে বলল যে আপনি বাসায়ও চলে যান, অনেক রাত হয়ে গিয়েছে, এরপরে ওই আমার ওস্তাদের কাছে থাকা অনেকগুলো হাফেজ জিন রয়েছে। হুজুরের কাছে থাকা ওই ভালো জিনগুলো খুবই শক্তিশালী জিন ছিল, আর ওই জিনগুলো যখন দেখলো তাদের ওস্তাদকে তারা অনেকভাবে অপমান করছে, তারা তখন চিন্তা করলো এই জিনগুলোকে আজই শেষ করে ফেলবে। কিন্তু আবার এটাও চিন্তা করলো এই জায়গাটি অনেক পবিত্র একটি জায়গা, আর এইখানে যদি আমরা কোনো কিছু করে ফেলি তাহলে আমাদের ওস্তাদের কাছে আমরা মুখ দেখাতে পারবো না। এরপরে যখন ওই পিশাচ জিনগুলো এই হুজুরকে অপমান করে চলে যায়, সর্বশেষ চলে যায়, ঠিক ওই সময় তাদের এরিয়ার বাইরে থেকে এই ভালো জিনগুলো গিয়ে ওই পিশাচ জিনগুলোকে ধরে ফেলে, ধরে এই হুজুরের কাছে আবারও নিয়ে আসে তার কাছে মাপ চাওয়ানোর জন্য। তখন এই বড় হুজুর তার কাছে থাকা ওই ভালো জিনগুলোকে বলেন,
আমি এই জিনগুলোর সাথে কোনো কথা বলতে চাই না। আমি এই পিশাচ শ্রেণীর জিনগুলোর যে গোত্রের সর্দার রয়েছে আমি তার সাথে কথা বলতে চাই। তার কাছে আমি এই সম্পর্কে বিচার দেব, দেখি সে কি করে। তো ভালো জিনগুলোর মাধ্যমে ওই পিশাচ জিনদের যে সর্দার রয়েছে, তাদের গোত্রের যে সর্দার রয়েছে তার সাথে যোগাযোগ করে। ওই গোত্রের যে পিশাচ জিনের সর্দার রয়েছে তারা পিশাচ শ্রেণীর জিন হলেও এই সর্দারটি ছিল বেশ ভালো। সে হুজুরের সাথে যোগাযোগ করে কথা বলেন এবং ওই পিশাচ শ্রেণীর যে জিনগুলো রয়েছে ওই জিনের সর্দার এই বড় হুজুরকে বলেন, আমাদের এই গোত্রের থেকে এই 7 জিনগুলোকে আমরা বের করে দিয়েছি, কারণ এর আগেও অনেকগুলো জায়গা থেকে এই 7 জন জিনের অনেক কমপ্লেন আমাদের কাছে এসেছে, তাদের নামে অনেক অভিযোগও আমাদের কাছে এসেছে। তাদেরকে মানা করার পরেও তারা আমাদের কথা যখন শোনেনি, তখন আমাদের গোত্রের থেকে এই 7 ভাই বোনকে আমরা বের করে দিয়েছি। এখন ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনি চাইলে ওদেরকে যে কোনো শাস্তি দিতে পারেন আর শাস্তি নাও দিতে পারেন, সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ওদের কোনো দায়ভার আমাদের নেই, বা ওদের কিছু করলেও আমরা কিছু করব না। ওই বড় হুজুরকে বলার পর এই বড় হুজুর তখন এই 7 জিনগুলোকে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের আদেশ দেয়। আর এগুলোর পরেই ওই জিনগুলোকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর কার্যকর করা হয়। আর এভাবে আপনারা ওই জিনিসগুলো থেকে মুক্তি পেয়েছেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের এপিসোডের প্রথম ঘটনা। মাছ ধরা রিলেটেড ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওতে প্লিজ একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের পরিচিত কেউ যদি ভৌতিক ঘটনা পছন্দ করে তাদের কাছে আমাদের চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি আমাদের কাছে পাঠাতে পারেন। আপনারা চাইলে ইমেল করেও পাঠাতে পারেন, আবার আপনারা চাইলে ভয়েস রেকর্ড করেও আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের কাছে ইমেল করার ঠিকানা bhuterbhoybd@gmail.com। এই ঠিকানায় আপনাদের ঘটনাগুলি খুব সহজেই পাঠাতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা এখন পরবর্তী আরও একটি ভৌতিক এবং ভয়ানক ঘটনা শুনে আসি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের যে দ্বিতীয় ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আতিকুর রহমান। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামে। আর এই ঘটনাটি মূলত ওই পোতাজিয়া ইউনিয়নেরই একটি গ্রাম, যে গ্রামটির নাম রেশমবাড়ি। এই গ্রামের মধ্যে এই ঘটনাটি ঘটে। ঘটনাটি মূলত আতিকুর রহমানের চাচাতো ভাইয়ের সঙ্গে ঘটেছিল। আর যেহেতু ওই এলাকাটি কৃষিভিত্তিক একটি এলাকা এবং বিস্তীর্ণ একটি ফসলি জমি ওই এলাকায় রয়েছে, তাই ওই গ্রামের মানুষের সবচেয়ে প্রধান কাজই ছিল কৃষিভিত্তিক বা গরু পালনের কাজ। শুকনো মৌসুমে বিভিন্ন ফসল আবাদ করে ছিল তাদের মূল পেশা। আর বর্ষা মৌসুমে যখন চারিদিকে পানিতে থই থই হয়ে যায় বা পানিতে ডুবে যায়, তখন তার ওই চাচাতো ভাইয়ের একটি বিশাল নৌকা ছিল, যে নৌকার মাধ্যমে মানুষদেরকে পারাপার করে কিছু অর্থ উপার্জন করত। তো ঘটনাটি ছিল মূলত বর্ষা আসার একটি সময়ের ঘটনা। তাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ধলাই নদী নামে একটি নদী রয়েছে। আর মূলত ওই বিস্তীর্ণ ফসলি জমির মধ্যে শুধুমাত্র ওই নদীতেই কিছুটা পানি থাকতো, আর ওই নদীতেই তার নৌকাটি ডুবিয়ে রাখা হতো। আর বর্ষা মৌসুম যখন আসে তখন ওই নৌকাটি পুনরায় তুলে আবারও একটু রং করে চলাচলের উপযোগী করে তুলে রাখতো। তো কোনো একদিন দেখতে পাচ্ছিল হঠাৎ করে পানি খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে, আর সময়টিও ছিল তখন সন্ধ্যা নামবে বা মাগরিবের আজান দেবে, এরকম একটি সময়। সে চিন্তা করলো হঠাৎ করে এত দ্রুত পরিমাণ পানি বাড়ছে, আর আমার নৌকাটি তো ডুবেও যেতে পারে। আবার বলে রাখা ভালো, ওই ঘটনার 2-3 দিন আগে সে নৌকাটি পানি থেকে তুলে একটু উপরের একটি জায়গায় রং করে রেখেছিল। আর রং করার সময় মূলত নৌকা কিন্তু একটু কাত করে রাখা হয়, মানে হচ্ছে নৌকাটি উল্টো করে, হালকা একটু উল্টো করে 2টি বাঁশ বা 3টি বাঁশ দিয়ে ওই নৌকাটিকে পেলা দিয়ে রেখে রং করা হতো, তাহলে নৌকার পুরো জায়গাটিতেই সঠিকভাবে রং করা যেত। তো ওইভাবেই সে নৌকাটিকে ওই নদীর কাছাকাছি একটি জায়গায় থুয়ে এসেছিল। যেহেতু দ্রুত পানি বাড়ছে, তাই সে চিন্তা করলো
আমি একটু দেখে আসি আসলে পানি খুব বেশি বৃদ্ধি পাচ্ছে কিনা। যদি নৌকার কাছাকাছি পানি চলে আসে তাহলে ওই নৌকাটিকে পানিতে ভাসিয়ে দেবে, আর এইভাবে রেখে দিলে পানিতে ডুবে যাবে। তো এই কথা চিন্তা করে সে মাগরিবের আজান যখন দেবে এরকম সময় বাড়ি থেকে বের হয়। সে মূলত হাঁটতে হাঁটতেই ওই ধলাই নদীর কাছাকাছি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ওই এলাকায় বিকালের দিকেও বেশ ভালোই মানুষজন চলাফেরা করে, কিন্তু সেদিন কোনো মানুষ সেরকম এই মিলন ভাই দেখতে পাচ্ছিল না। সে তার মতো করেই ওই নৌকার কাছে যেতে লাগলেন। এরকম 15-20 মিনিট হেঁটে যাওয়ার পরে সে তার ওই নৌকার একটু কাছাকাছি জায়গায় চলে আসে। আর যেহেতু ওই জায়গাগুলো ফসলি জমি ছিল, তাই দূর থেকেও তার নৌকাটি অনেকটা স্পষ্টই দেখা যাচ্ছিল। তিনি দূর থেকে দেখলেন আশপাশে তেমন কোনো মানুষজন নেই, কিন্তু তার নৌকার উপরে দুজন বসে রয়েছে। সে চিন্তা করলেন কি ব্যাপার, এই সময়ে এই জায়গায় দুইজন মানুষ বসে আছে। আর মানুষগুলোকে তার কাছে একটু অস্বাভাবিক লাগছিল, কারণ স্বাভাবিক মানুষের তুলনায় ওই জিনিস দুটোকে বেশ বড় বড় লাগছিল। অনেকটা বলা যায় সাধারণ দুইজন মানুষ যদি একসাথে দাঁড়ায় তাহলে যতটা মোটা বা যতটা হেলদি মনে হবে ওই রকম মনে হচ্ছিল। আর লম্বার দিক দিয়ে প্রায় 7-8 ফিট লম্বা হবে একটি কিছু ওই জায়গায় বসে রয়েছে। তাদের বসে থাকার ধরনটা ছিল বেশ অদ্ভুত টাইপের। মনে হচ্ছিল নিজের দিকে কোনো কিছু খুঁড়ে খুঁড়ে বের করার চেষ্টা করছে। সে একবার চিন্তা করলো, এই খোলা জায়গায় আর এই নৌকার বয়স মাত্র 1 বছর হয়েছে, কোনো কিছু করছে না তো। তো এই চিন্তা করে সে দ্রুতই হাঁটতে লাগলেন এবং ওই নৌকার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেন। ততক্ষণে অলরেডি চারিদিকে প্রায় অন্ধকার প্রায় হয়ে গিয়েছে। তিনি যতই হাঁটছেন তত ওই জিনিসগুলো তার কাছে বেশি অস্বাভাবিক লাগছিল। প্রথমত পেছন দিক থেকে ওই জিনিস দুটোকে মানুষের মতো লাগলেও তাদের গঠন আকৃতি ছিল বেশ অদ্ভুত আর ভয়ানক। ভয়ানক এজন্যই বলছি কারণ আমরা যদি স্বাভাবিকের তুলনায় কোনো কিছুকে অস্বাভাবিক মনে করে দেখি তাহলে কিন্তু আমাদের সেই জিনিসগুলোকে খুবই ভয়ানকই লাগে। ঠিক তার কাছেও এই জিনিসটিকে ব্যতিক্রম লাগেনি। সে যখন নৌকার কাছাকাছি জায়গায় চলে আসে তখন অলরেডি চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে। চারিদিকে আর তেমন কিছুই দেখা যাচ্ছিল না। তার হাতে থাকা মোবাইলটির আলো দিয়ে ওই জিনিস দুটোকে দেখার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পাচ্ছিল ওই মানুষরূপী ওই জিনিস দুটো তার থেকে উল্টো দিকে ঘুরে, মানে এই মিলন ভাই ওই জিনিসগুলোর পিঠের অংশটুক দেখতে পাচ্ছে, মাথার পেছনের অংশ দেখতে পাচ্ছে, সামনের মুখ বা অন্য কিছু তারা দেখতে পাচ্ছে না। আর তাদের আকার আকৃতি ছিল সাধারণ মানুষের থেকেও অনেক বেশি বড়। সে ওই জিনিস দুটোকে মানুষের মনে করেই ডাক দিলেন এবং বলে উঠলেন, কে আপনারা? আপনারা ওখানে কি করছেন? এরকম করে এই মিলন ভাই 2বার ডাক দেয়, কিন্তু ওই জিনিস দুটো কোনো পাত্তাই দিচ্ছিলেন না। মনে হচ্ছিল খুবই মনোযোগ দিয়ে কোনো একটি কাজ তারা ওখানে করছে। কিন্তু মিলন ভাই এরকম 2বার ডাক দেওয়ার পরেও যখন ওই জিনিস দুটো কোনো সাড়া শব্দ দিচ্ছিল না, তখন মিলন ভাই একটু রাগী স্বরেই বললেন, এই কে রে তুই? আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? আর আমার নৌকার উপর বসেই বা তোরা কি করছিস? তখন ওই অবয়ব দুটি এই মিলন ভাইয়ের দিকে দুইজন একই সাথে ঘুরে তাকায়। আর মিলন ভাই যে দৃশ্যটি দেখেন তা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পেল পেছন থেকে মানুষের মতো দেখতে হলেও তাদের মুখ ছিল শেয়ালের মতো ভয়ানক। মনে হচ্ছিল তাদের চোখ দিয়ে যেন টর্চ লাইটের মতো আগুনের দোলা বের হয়ে আসছে বা আগুনের আলোক রশ্মি বের হয়ে আসছে, এবং ওই অবয়ব দুটির মুখ থেকে কাঁচা মাংস রক্ত ঝরে ঝরে পড়ছে। সে এরকম ভয়ানক দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে খুবই জোরে একটি চিৎকার দেয়, আর চিৎকার দেওয়ার সাথে সাথেই ওই ভয়ানক পিশাচ টাইপের ওই জিনিস দুটো তার কাছে মুহূর্তের মধ্যেই চলে আসে এবং এই মিলন ভাইয়ের হাত ধরে ফেলে দুইজনই। মিলন ভাই তখন আরো দেখতে পায় তারা মূলত ওই নৌকার উপরে কোনো একটি কিছু খাচ্ছে, আর সেটি আসলে কোনো প্রাণী নয়, একটি বাচ্চার লাশ তারা খাচ্ছে। তাদের মানুষের মতোই গঠন আকৃতি, কিন্তু তাদের মুখ এত বিভৎস ছিল যে সে আর বেশি সময় জ্ঞান ধরে রাখতে পারেনি। সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন।
বেশ কিছু সময় জ্ঞান ফেরার পরে এই মিলন ভাই দেখতে পায় সে ওই জায়গাটিতেই পড়ে রয়েছে, কিন্তু আশপাশে কোথাও আর কিচ্ছু নেই। সে আবারও খুবই ভয় পেয়ে যায়, কারণ কিছু সময় আগেও তার সাথে একটি ভয়ানক ঘটনা ঘটেছে। আর এরকম একটি জায়গাতে সে শুধুমাত্র একজন, চারিপাশে আর কিছুই দেখতে পাচ্ছে না। সে যখন একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, তখন দেখতে পেল ওই নৌকার উপরে তখনও ওই অর্ধ খাওয়া একটি লাশ, মানে শিশুর একটি লাশ পড়ে রয়েছে। আর ওই লাশটির চোখটা ছিল তখনও খোলা। মনে হচ্ছিল এই মিলন ভাইয়ের দিকে ভয়ানক একটি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মিলন ভাই যখন এবার বাড়ির দিকে দৌড় দিবে, ঠিক তখনই পেছন থেকে একটি কর্কশ কণ্ঠে শুনে ওঠেন, তোকে ছেড়ে দিলাম, আজকে আমাদের পেট ভরা, তাই তোকে আমরা ছেড়ে দিলাম। যা, তোকে ছেড়ে দিলাম, তুই বাড়িতে চলে যা, তোর আজ কোনো ভয় নেই। তবে এরপর আমাদের সামনে পড়লে তোর আর নিস্তার নেই। এরকম একটি কর্কশ আর ভয়ানক কণ্ঠে এই মিলন আহমেদ ভাইকে এই কথাগুলো বললেন। আর মিলন আহমেদ ভাইও নিজের শরীরে সমস্ত শক্তি সঞ্চয় করে বাড়ির দিকে দৌড়াতে থাকলেন। আর একসময় সে তার বাড়ির কাছাকাছি গিয়ে আবারও জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরে তার পরের দিন সকালে, আর সকালবেলা তার বাড়িতে সকলের কাছে এই ঘটনাগুলি খুলে বলেন। এরপর তাকে একটি হুজুর দেখানো হয় এবং ওই হুজুরটি বলেন, এরকম বিস্তীর্ণ ফসলি জমির মাঝে একা একা কখনো সন্ধ্যার মুহূর্তে যাওয়া ঠিক নয়, কারণ এই সময়গুলোতে এরকম ভয়ানক পিশাচ জিন বা অন্যান্য জিনগুলোর আনাগোনা বেড়ে যায়। তাই এরপর থেকে কখনো যাওয়ার খুব প্রয়োজন হলে কখনো যেন একা যাওয়া না হয়, এবং সে স্বাভাবিকভাবে আবার জীবনযাপন করতে থাকেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর প্রতিটি ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি চাইলে আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা bhuterboybd@gmail.com। এই ঠিকানায় আপনারা ভয়েস রেকর্ড করেও ঘটনা পাঠাতে পারেন, ইমেল করেও ঘটনা পাঠাতে পারেন। এই ঘটনাগুলি বিশ্বাস করা না করা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের এপিসোডের ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বাবর মোল্লা। ওনার বাসা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কোনো একটি গ্রামে। আর ঘটনাটি মূলত এই বাবর ভাইয়ের সাথেই ঘটেছিল। বাবর ভাই ছিলেন একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী। সময়টি ছিল 2012 সাল। তখন সদ্য এসএসসি পরীক্ষা দেওয়ার পরে একটি লম্বা ছুটির মধ্যে সে পার করছিল। বিকালের দিকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া, একটু ঘোরাফেরা করাই ছিল তার সেই সময়ের প্রধান কাজ। সে ছিল বেশ মেধাবী এবং ভালো মনের মানুষ। গ্রামের সকলেই তাকে পছন্দ করত। অন্যান্য দিনের মতোই সেদিনও অনেক বন্ধু বান্ধব মিলে তারা ঘুরতে বের হলো। ঘুরতে ঘুরতে তারা তাদের গ্রাম থেকে বেশ দূরে চলে আসে এবং সেখানেই সন্ধ্যা নেমে আসে। তারা পুনরায় আবার তাদের বাড়ির দিকে চলে আসতে শুরু করে। তারা ছিল মোট 5 জন। আসার পথে যাদের বাড়ি সামনে চলে আসে তারা তাদের বাড়িতে চলে যায়। এভাবে করতে করতে বাবর ভাই একা হয়ে যায়। বাবর ভাইয়ের বাড়িতে পৌঁছাতে হলে তাকে আরো 1 কিলোমিটার তাকে যেতে হবে। এই 1 কিলোমিটারের মধ্যে তেমন কোনো ভয়ানক জায়গা নেই, তবে একটি তেঁতুল গাছ নিয়ে তার ভয় ছিল, কারণ এর পূর্বেও অনেকে ওই তেঁতুল গাছের আশপাশে এসে ভয় পেয়েছিল। সে যেহেতু মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ছিল, সে বিভিন্ন দোয়া কালেমা জানত, এর জন্য ভয় সে কম পেত। তখন রাত বাজে প্রায় 8:30। গ্রামের পরিবেশ নির্জন নিলিবিলি। তখনকার সময়ে 8:30 মানে অনেক রাত। সময়টি যেহেতু শীতকালের ছিল, এর জন্য রাস্তায় তেমন কোনো লোকজন ছিল না। সে যেতে যেতে তেঁতুল গাছের কাছে চলে আসে
তেঁতুল গাছটি ক্রস করার পরে সে একটা জিনিস লক্ষ্য করল। তার মনে হচ্ছিল তার পেছন পেছন কে যেন আসছে। সে যখন পেছনে ঘুরে তাকালো তেমন কিছুই দেখতে পেল না, কিন্তু যখনই সে সামনের দিকে তাকাবে তখনই সে লক্ষ্য করলো তেঁতুল গাছের নিচে কিছু একটা শুয়ে আছে। সেটি আর কিছু না, সেটি একটি ছিল লাশ, কাফনে মোড়ানো একটি সাদা লাশ। যেহেতু জায়গাটি অন্ধকার ছিল আর কাফনের কাপড় যেহেতু সাদা হয়ে থাকে, তাই অন্ধকারের মধ্যেও আবছা আলোতে সে বুঝতে পেল এটি একটি লাশের অবয়ব। সে ভয় পেল, তবে খুব একটা ভয় পেল না। সে দোয়া কালেমা পড়ল এবং আবারও সামনের দিকে যেতে লাগলো। আরেকটু সামনে আসার পরে সে দেখতে পেল কে যেন তাকে পেছন থেকে ডাকছে। সে তাকালো না। দ্বিতীয়বার যখন ডাকলো তখন সে বুঝতে পেল তার পরিচিত এক বন্ধু তাকে ডাকছে। সে যখন পিছন দিকে তাকালো তা দেখার মতো সে প্রস্তুত ছিল না। সে দেখতে পেল এই মাত্র যে বন্ধুদের সাথে সে ঘুরে আসলো তাদের মধ্যেই আরেকটি বন্ধু লাশ রূপে তার সামনে দাঁড়িয়ে। সে তো দেখে প্রচন্ড পরিমাণে এবার ভয় পেয়ে গেল। সে চোখ বন্ধ করে দৌড় দিল বাড়ির উদ্দেশ্যে। সে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেল এবং সেখানে সেন্সলেস হয়ে পড়ল। জ্ঞান ফেরার পরে সে দেখতে পেল সে তার বাড়িতে শুয়ে আছে। বাড়ির সবাই তাকে জিজ্ঞেস করলে সে বলল, আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম এবং আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সে পরিবারের উদ্দেশ্যে এই ঘটনাটি বললেনি। বললে হয়তো পরিবারের সকলে তাকে অনেক বকাঝকা করবে। এরপরে সে স্বাভাবিক হয়ে যায়। তার ওই বন্ধুর সাথে সে দেখা করে এবং সে সব ঘটনাগুলো খুলে বলে। তার বন্ধু বলে, আমি তো তোদের সাথে ঘুরে ফিরেই বাড়িতে গেলাম, এরপর আমি আর কোথাও বের হইনি, আমি বাড়িতেই ছিলাম। কয়দিন পর বাবর ভাই লক্ষ্য করে সে স্বপ্নের মধ্যেও বেশ কিছু আবোল তাবোল স্বপ্ন দেখছে, যেগুলোর কোনো ভিত্তি নেই। এরকম বেশ কিছুদিন যাওয়ার পরে বাবর ভাই লক্ষ্য করল সে যেন কারণ ছাড়াই চমকে ওঠে এবং একটু সন্ধ্যা হলেই সে যেন কেমন একটা ভয়ের জগতে চলে যায়। আস্তে আস্তে সে শুকাতে থাকে। একসময় সে তার পরিবারকে জানায় এই ঘটনাগুলো। তখন পরিবারের সবাই তাকে অনেক বকাঝকা করে এবং তাকে একটি কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ সবকিছু শুনে বলে, ওই জায়গাটি এমনিতেই হন্টেড, আর ওই তেঁতুল গাছে রয়েছে খারাপ জিন। সুযোগ পেলেই মানুষকে ভয় দেখায়, তবে মানুষের খুব একটা ক্ষতি করে না। আপনারা মসজিদে দান খয়রাত করুন, কিছু সাদকা দিন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো বাবর ভাইয়ের পরিবার এই কাজটি করে এবং এরপরে আর কোনো ঘটনা বাবর ভাইয়ের সাথে ঘটেনি। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমাদের প্রতিটি ঘটনা আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে। আপনাদের বন্ধুদের সাথে বা তার কোনো পরিচিত মানুষের সাথে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আমরা কখনো চাই না কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটুক, তবে যার সাথে এই ঘটনাগুলো ঘটেছে আমরা চাই সেই ঘটনাগুলো আপনাদের কাছে শেয়ার করতে। ঘটনাগুলি বিশ্বাস করা না করা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমাদের কোনো কথা নেই। তবে একটা জিনিসই বলতে চাই, যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে শুধুমাত্র তারাই বলতে পারে এই ঘটনাগুলোর ভয়াবহতা কতটা বেশি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের যে দ্বিতীয় ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আব্দুল্লাহ ভাই। ওনার বাড়ি পাবনা জেলার সুজানগর থানায়। ঘটনাটি মূলত ঘটেছিল গাজীপুর জেলার কোনো একটি পল্লী বিদ্যুৎ অফিসের আবাসিক ভবনে। আর ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম ছিল রবিন ভাই। সঙ্গত কারণে
ওই পল্লী বিদ্যুতের পুরো অ্যাড্রেস আমরা বলতে পারছি না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা এতটুকুই বলবো, সেটি গাজীপুর জেলার কোনো একটি পল্লী বিদ্যুৎ। ঘটনাটি মূলত অনেক আগের, তবে এখনো মাঝে মধ্যে কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়। মূলত ওই পল্লী বিদ্যুৎ অফিসটি ছিল একটি শ্মশান ঘাটের উপরে। ব্রিটিশ আমলে ওই স্থানটি ছিল একটি শ্মশান ঘাট। পরবর্তীতে ওই শ্মশান ঘাটটি পরিত্যক্ত হলে ওই জায়গার উপর নির্মাণ করা হয় এই পল্লী বিদ্যুৎ অফিস এবং এর আবাসিক কয়েকটি ভবন। ওই পল্লী বিদ্যুতের স্টাফ রবিন ভাইয়ের মাধ্যমেই আমরা এই ঘটনাটি জানতে পারি। মূলত ওই অফিসে এবং আবাসিক ভবনে মাঝে মধ্যে বেশ কিছু অবয়ব বা ভয়ানক কিছুর উপস্থিতি অনেকেই লক্ষ্য করেছেন। এর মধ্যে আবাসিক ভবনে লাইনম্যান যারা থাকতো বা বিভিন্ন পদের যারা আবাসিক ভবনে থাকতো, তাদের মধ্যেই একজন ছিল এই রবিন ভাই। কোনো এক রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন পরিবারের সবাই ঘুমাচ্ছিল, হঠাৎ করেই তারা শুনতে পেল রান্নাঘর থেকে থালা বাসন বা কাচের বিভিন্ন জিনিস ফ্লোরে ছড়িয়ে ফেলা হচ্ছে। ওই ফ্যামিলিতে ছিল রবিন ভাই এবং রবিন ভাইয়ের বউ আর ছোট্ট একটি বাচ্চা। রবিন ভাই ভাবল হয়তোবা কোনো বিড়াল বা অন্য কোনো প্রাণী ঢুকেছে। এই ভেবে যখন তিনি রান্নাঘরে যায়, দেখতে পায় রান্নাঘরের সব কিছুই আগের মতোই রয়েছে, কোনো কিছুই এলোমেলো নেই বা ফ্লোরে কোনো থালা বাসনও পড়েনি। তাহলে শব্দটি কোত্থেকে এলো? উনি এটিকে সাধারণ বিষয় ভেবেই আবার ঘুমিয়ে পড়ল। ঠিক 1 ঘন্টা পরে তার স্ত্রী আবার শুনতে পেল ওয়াশরুমের পানির লাইন চালু রয়েছে, ট্যাপের পানি ক্রমান্বয়ে পড়েই চলেছে। তিনি উঠে ওয়াশরুমের ভিতরে যায় এবং আশ্চর্যজনক বিষয় দেখতে পায় ট্যাপ ঠিক আগের মতো বন্ধই রয়েছে। ফ্লোরটি ছিল একদমই শুকনো। তাহলে তিনি কি এটি ভুল শুনল? তিনি ভাবলো হয়তোবা পাশের কোনো ফ্ল্যাট থেকে বা কোনো ওয়াশরুমের থেকে সাউন্ড আসছিল। এই ঘটনার ঠিক 4 থেকে 5 দিন পরে আবারও একটি ঘটনা শুরু হলো। রবিন ভাই যখন কাজের উদ্দেশ্যে বাড়ির থেকে যেত, তখন বাড়িতে শুধুমাত্র রবিন ভাইয়ের স্ত্রী এবং তার ছোট বাচ্চারাই থাকতো। কিন্তু তার স্ত্রী লক্ষ্য করল এই ফ্ল্যাটে তারা দুজন ছাড়াও আরো একজন হয়তোবা রয়েছে। তিনি কাজ করতে নিলে মনে হতো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না। এভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। আরেকটি বিষয়, এই যে ঘটনাগুলো ঘটছিল, এই ঘটনাগুলো কেউ কাউকে কিন্তু শেয়ার করেনি। রবিন ভাই কখনো তার স্ত্রীকে বলেনি বা স্ত্রী তার স্বামীর কাছে কখনো শেয়ার করেনি, এই ভেবে যে তারা ভয় পেতে পারে। তাদের মনেও একটি অজানা ভয় বাসা বাঁধতে শুরু করলো। কোনো একদিন রাতে ঘটে যায় এক ভয়ানক ঘটনা। তারা অন্যান্য দিনের মতো কাজ শেষ করে যখন ঘুমিয়ে পড়ল, মাঝরাতে তারা দেখতে পেল তাদের বাচ্চা বিছানাতে নেই। হঠাৎ করে দেখতে পেল তাদের বাচ্চা 2 থেকে 3 ফিট উপরে শূন্যে ভাসছে। এই দৃশ্যটি দেখে তার স্ত্রী প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং চিৎকার করে ওঠে। তখন রবিন ভাইও উঠে পড়ে, কিন্তু রবিন ভাই এই দৃশ্যটি দেখতে পায় না। তার স্ত্রীর চিৎকারে বাচ্চাটি নিচে পড়ে যায়। কিন্তু রবিন ভাই একটা জিনিস খেয়াল করে, সে যখন চিৎকারের শব্দে ঘুম থেকে উঠে পড়ে, তখন মনে হলো তার গ্লাসটি ভেদ করে কিছু একটি বাইরে চলে গেল। তখন তারা তাদের সাথে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে এবং জানে এ ধরনের ঘটনা বেশ কিছুদিন ধরেই ঘটছিল। এর থেকেও আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় তার ঠিক 2 দিন পর। তাদের সেদিন ঘুমাতে ঘুমাতে রাত 1টা বেজে যায়। তাদের চোখে সামান্য পরিমাণ ঘুম ঘুম চলে আসে। রুমের মধ্যে একটি 0 পাওয়ারের ডিম লাইটও জ্বালানো ছিল। এর জন্য রুমটি পরিপূর্ণ অন্ধকার ছিল না, হালকা একটু আলো জ্বলছিল। এই আলোর মধ্যেই রবিন ভাই দেখতে পেল তাদের জানালা ভেদ করে কোনো একটি বানরের আকৃতিতে কোনো একটা কিছু রুমের মধ্যে ঢুকলো। রবিন ভাই
খুব ভয় না পেলেও সে অবাক হলো যে এটি আসলে কি, কোনো চোর না অন্য কিছু। রবিন ভাই ঘুমের ভান করে ওই জিনিসটিকে দেখছিল। দেখতে পেল ওই অবয়বটি পুরো ঘরে ঘোরাঘুরি করছিল। আরেকটি বিষয় লক্ষ্য করে, ওই অবয়বটি হেঁটে নয়, শূন্যে ভেসে ভেসে পুরো ঘরটি ঘুরছিল। সে লক্ষ্য করল অবয়বটি বানরের মতো হলেও তার মুখটি ছিল শেয়ালের মতো। তার দুটি সূচালো দাঁতও দেখা যাচ্ছিল। ঠিক এরই মধ্যে তার স্ত্রী জেগে ওঠে এবং তার স্ত্রীও সেদিন প্রথমবারের মতো এই অবয়বটিকে দেখতে পায় এবং প্রচণ্ড চিৎকার করে, আর ওই অবয়বটি মুহূর্তের মধ্যেই হাওয়ায় মিলিয়ে গেল। এই দৃশ্যগুলো পুরোটাই রবিন ভাই তার নিজের চোখেই দেখেছিল। পরবর্তীতে রবিন ভাই তাদের বিভিন্ন পুরানো স্টাফদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে এবং জানতে পারে এটি একটি পুরাতন শ্মশান ঘাটের উপরে নির্মিত একটি প্রতিষ্ঠান। এখানে অনেকের সাথে অনেক ঘটনা ঘটেছে। তারা একটি কবিরাজের কাছে যায়। কবিরাজ তাদেরকে একটি তাবিজ দেয়। এরপর তাদের সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি, আর কিছুদিনের মধ্যে তার বদলিও হয়ে যায়। তো এই ছিল আজকের ঘটনা। আর আমাদের ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আমাদের এই অগ্রযাত্রায় আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাজ্জাক ভাই। আর এই ঘটনাটি মূলত রাজ্জাক ভাইয়ের সাথেই ঘটেছিল। এই ঘটনাটি 2011 সালের বর্ষার পূর্ব মুহূর্তে ঘটেছিল। ঘটনাটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামে ঘটেছিল। রাউতারা গ্রামটি ছিল বেশ সুন্দর। বর্ষা আসার আগ মুহূর্তে এই সৌন্দর্য আরো বহুগুণে বৃদ্ধি পায়। ওই গ্রামের একদম শেষ প্রান্তে একটি সুইচ গেট রয়েছে। এই সুইচ গেটের মাধ্যমে পুরো চলন বিলের পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। বর্ষা আসার আগ মুহূর্তে পর্যটকদের আনাগোনাও বহুগুণে বৃদ্ধি পায় এবং সময় কাটানোর মতো একটি সুন্দর জায়গা। তো রাজ্জাক ভাই ও তাদের 4 বন্ধু মিলে সেদিন ওই দিকে ঘুরতে যায়। বিভিন্ন আড্ডা, গল্প গুজব করতে করতে তারা দেখতে পায় অনেক রাত হয়ে গিয়েছে। তারা এবার ভাবলো এখন বাড়ির দিকে রওনা দেওয়াটাই ভালো। যে কথা সেই কাজ, তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেহেতু তারা 4 বন্ধু ছিল, তাই তারা চিন্তা করলো আজকে গ্রামের মাঠের মধ্যে দিয়েই তারা বাড়িতে যাবে। গ্রামের মাঠ বলতে এখানে কোনো রাস্তা নেই, শুধু রয়েছে ধান জমির আইল। আপনারা আইল হয়তো চিনে থাকবেন। ধানি জমির চারপাশে যে একটু উঁচু জায়গা থাকে, একটি জমি থেকে আরেক জমির সীমানা নির্ধারণের যে একটা মাটির উঁচু জায়গা থাকে, এটি আইল বলে গ্রাম্য ভাষায়। তো যাই হোক, তারা ওই আইল দিয়ে হাঁটছিল। বিস্তীর্ণ মাঠ, কোনো ফসল নেই, এর মাঝে তারা হাঁটতে লাগলো। তো আরেকটি কথা বলে রাখতে চাই, এই মাঠের মাঝখানে একটি শ্মশান ঘাট ছিল। তারা কিছুটা শ্মশান ঘাটের পাশ দিয়েই যেতে লাগলো। তবে কিছুটা দূরে যাওয়ার পরে তারা একটা জিনিস লক্ষ্য করলো। তাদের সামনে বেশ দূরেই একটি বিশাল অবয়বের মতো দেখতে পাচ্ছে। তারা সবাই একই সাথে ওই জিনিসটি দেখতে পেল। তারা আরেকটু সামনে যেতেই তারা একটি ভয়ঙ্কর জিনিস দেখতে পেল। তারা আসলেই বুঝতে পেল এটি সাধারণ কোনো কিছু নয়। ওই জিনিসটির বর্ণনা যদি আমরা দিতে চাই, ওই জিনিসটি লম্বায় প্রায় 60-70 ফিট হবে। তার পুরো শরীরে লোমে ভরা। রাজ্জাক ভাই ওই অবয়বটিকে পিছন থেকে দেখতে পাচ্ছিল। এর মানে হচ্ছে তার পেছনের চুল, পিঠ এগুলো তারা দেখতে পাচ্ছিল, কিন্তু তার মুখটি তারা দেখতে পাচ্ছিল না। তারা প্রচন্ড পরিমাণে ভয় পেল এবং তারা ওখান থেকে 1 ইঞ্চিও নড়তে পারল না। ওই অবয়বটি সামনের দিকে ডানে বামে ঘুরে ঘুরে কিছু একটা খুঁজছিল, এটি তারা বুঝতে পারছিল। এই বিস্তীর্ণ ধানি জমির মাঝখানে তাদের আশাটাই যেন ভুল ছিল। এখান থেকে যে কোনো মানুষের সহযোগিতা নেবে সেটিও সম্ভব নয়, কারণ আশেপাশে 1-2 কিলোমিটারের মধ্যে কোনো ঘনবসতি নেই।
অনেক দূরে দেখা যাচ্ছিল ঘরবাড়ি। এখান থেকে চিৎকার করলে কোনোভাবেই সম্ভব নয় ওই প্রান্তের মানুষদের দৃষ্টি আকর্ষণ করা। তো রাজ্জাক ভাইয়ের একটি বিষয় মনে আসে, তাদের এক পরিচিত ভাই রয়েছে, কিছুটা কবিরাজ টাইপের। পুরোটা কবিরাজ না হলেও অনেকের অনেক সমস্যা তিনি সমাধান করে দিয়েছিল। তাই সে সরাসরি তাকে ফোন করে এবং বলে তাদের এই বর্তমান ভয়ানক পরিস্থিতির কথা। ওই কবিরাজ টাইপের ভাইটি বলে ওঠে, তোমরা এখন যে যে অবস্থায় থাকো না কেন, সকলেই সবার জামা কাপড় খুলে ফেলো, এক কথায় বিবস্ত্র হয়ে যাও। তোমাদের সামনে যে পিশাচটি দাঁড়িয়ে আছে সেটি কোনো সাধারণ পিশাচ নয়, এটি খুবই শক্তিশালী এবং ভয়ানক একটি পিশাচ। তাদের অনিচ্ছাকৃত সত্ত্বেও তারা তাদের জামা কাপড় খুলে ফেলে। এরপর রাজ্জাক ভাই ও তাদের 4 বন্ধু মিলে হাঁটতে শুরু করে। এর মধ্যে তারা ওই অবয়ব বা ওই পিশাচটির দিকে তাকানোর সাহস তারা কেউই আর পাননি। বেশ কিছুক্ষণ হাঁটার পরে তারা একটি লোকালয়ে চলে আসে। এরপর তারা তাদের জামা কাপড়গুলো পরিধান করে ফেলে। এরপরে তারা দ্রুতই বাড়ির দিকে রওনা হয়। তারপরে তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তারা 2-3 জন বেশ কিছুদিন জ্বরে আক্রান্ত ছিল। এই ছিল আমাদের আজকের এপিসোডের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমরা চাই না কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটুক, তবে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে আমরা চাইব তাদের ঘটনাগুলো সংগ্রহ করে আপনাদের কাছে শেয়ার করতে। ঘটনাগুলি বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।